ওয়েলকাম বন্ধুরা, স্বাগতম সবাইকে। আজকে আমরা নিয়ে আসলাম কেমিস্ট্রি ইউনিট 4-এর সুন্দর একটা বিষয় নিয়ে। এটা বিসিএস অ্যাডমিশন এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সো তাহলে বন্ধুরা, তাহলে আমরা শুরু করি, তাই তো? শুরু করা যাক। ওকে, সো ভিডিও আগে কিছু প্রশ্নের কথা বলি। অনেকেই ভিডিও কমেন্ট করবেন যে বাচ্চা মানুষ ভিডিও দেয় কেন। সো এটা আমি বাচ্চা মানুষ ভিডিও দেখে না, এটা আপনাদের জানার দরকার নেই। আপনারা যদি পারেন, ক্ষমতা থাকে, আপনারা ভিডিও দিয়ে দেখান। একটা ভিডিও যত সোজা না, একটা ভিডিও দিতে গেলে অনেকটা জ্ঞান লাগে এবং সেই জ্ঞানটা অর্জন করে তারপর ভিডিও আসতে হয়। এই ভিডিও আসা এত সহজ না। এত একটা পাগলের নিয়ে ধরে ভিডিও করতে পারে না, কারণ ভিডিও করা এত সহজ না। ভিডিও করতে গেলে আসলে তাকে প্রাসঙ্গিক জ্ঞান লাগবে। পবিত্র কোরআনের প্রথম সূরা আল ইমরানে মহান আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ তোমরা যেখানে থাকো না কেন, তোমরা মৃত্যু তোমাদের নাগাল পাবেই। এমনকি সূর্য সুদীর্ঘ দুর্গে অবস্থান করলেও তোমাদের মৃত্যু নাগাল পাবেই। অতএব মৃত্যুকে কেউ আমরা পরাস্ত করতে পারবো না। এসব বাদ দিয়ে আমরা কিছু শিখি, তাই তো? ওকে, সো আমরা আজকের পর্যায় সারণী নিয়ে কথা বলবো। পর্যায় সারণী, এখানে পর্যায় সারণী নিয়ে কথা বলার অভিজ্ঞতা আমার এখনো নেই। কেন? কারণ এই পর্যায় সারণী সম্পর্কে অনেক বই, প্যারাডিক টেবিল বলা হয় এখানে, প্যারাডিক টেবিল। এখানে পর্যায় সারণীতে প্রথমে 1789 সালে বিজ্ঞানী ল্যাভোসিয়ে, একদম ইতিহাস বলছি আমি, বিজ্ঞানী ল্যাভোসিয়ে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, মার্কারি, সালফার এই মৌলগুলোকে ধাতু আর অধাতু দুই ভাগে ভাগ করে। এখন প্রশ্ন হচ্ছে কোনগুলো ধাতু আর কোনগুলো অধাতু। আমি দুইভাবে বলছি, আপনাদের বোঝার জন্য 3-4ভাবে বলছি। প্রথমত ধাতু হচ্ছে চকচক, আঘাত করে চকচক শব্দ হয় এবং ঠকঠক শব্দ হয়, এবং রাসায়নিকভাবে যে সমস্ত পদার্থ ইলেকট্রন ত্যাগ করি প্লাস আয়নে পরিণত হয়, সেগুলো হলো লিথিয়াম। ইলেকট্রন ত্যাগ করে কি হয়? লিথিয়াম প্লাস হয়। তাই লিথিয়ামটা কি? ধাতু। এবার অধাতু হচ্ছে যেগুলো ঠকঠক করে শব্দ হয় না, যেগুলো চকচকে, অধাতু। অধাতু হচ্ছে একটা গ্রহণ করে, যেমন ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে, একটা ইলেকট্রন গ্রহণ করে Cl2-তে পরিণত হয়। আমরা হাফ দিয়ে সমাধান করছি। এখন প্রশ্ন হচ্ছে ক্লোরিন কেন গ্রহণ করে, ক্লোরিন ত্যাগ করে না কেন? কারণ হচ্ছে আমরা জানি যে সক্রিয়তার সিরিজে আমরা দেখি একটু, লাই, কা, না, ম্যাকাইভার, এলো, যেন, ফিরে, সোনা, পাবে, হাই, কপার, পেটাবে আমায়, এজি আর এইউ। এটা হচ্ছে সক্রিয়তার সিরিজ। এখানে লিথিয়াম প্লাস হয়, সোডিয়াম প্লাস, পটাশিয়াম হবে, লাই, কা, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, জিঙ্ক 2 প্লাস, এফ প্লাস, এসএন 2 প্লাস, পিবি 2 প্লাস, এজি প্লাস, ইউ প্লাস, এইচ প্লাস। ছন্দ হচ্ছে লাই, কা, না, ম্যাকাইবার, এলো, যেন, ফিরে, সোনা, পাবে, হাই, এজি, এইউ। এখন হচ্ছে এই ধাদির ওপরেরগুলো হচ্ছে সক্রিয়। কেন? কারণ এরা ইলেকট্রন ত্যাগ করি প্লাস আয়নে পরিণত যায়। আর তলারগুলো হচ্ছে সক্রিয় কম, এজন্য ইলেকট্রন গ্রহণ করে। এখন আমি দেখি ক্লোরিন কনে আছে, ক্লোরিন গ্যাসের মধ্যে না, তাহলে কোথায় আছে? একটা সামনে দেখো, সেটা হচ্ছে NO3- নাইট্রেট এবং SO4 2- এবং ক্লোরিন, বোরোমিন, আয়োডিন এবং হাইড্রোক্সাইড। এর মধ্যে ক্লোরিন দেখো কোথায় আছে? এটা বিজারক, আর এটা হচ্ছে জারক, আর এটা হচ্ছে জারক, সব জারণ, আর এটা বিজারণ, এটা হচ্ছে বিজারণ। এগুলো সব জারণ, এগুলো প্রত্যেক জারণ, এগুলো হচ্ছে বিজারণ। এখানে বিজারণ লিখে দাও, বিজারণ। এইগুলো তো বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ করা। তাহলে ক্লোরিন কি করে? ইলেকট্রন গ্রহণ করে ত্যাগ করে বন্ধুরা। তাহলে ক্লোরিন মাস ইলেকট্রন গ্রহণ করি Cl2-তে পরিণত হবে। কেমন আসে বিজারণ? ইলেকট্রন গ্রহণ করা, জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা। তাই তো হয়েছে, তাই না? ওকে, আশা করি বুঝতে পারলাম আমরা। একটা জিনিস বুঝলাম, নাইট্রেট, সালফেট, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হাইড্রোক্সাইড। ভালো, সুন্দর। আমরা আজকে অল্পকে শিখি। তারপরে হচ্ছে 1700, অনেকে বলবেন যে আমি দেখি বলছি, আমি কীভাবে দেখি বলবো?
দেখা দেখি বলো কোনো সিস্টেম নেই এখানে, আমি বুঝাচ্ছি। এখন ধাতু কীভাবে চিনবো আমরা? ধাতু প্লাস ধাতু আর ধাতু প্লাস অধাতু। এখন ধাতু প্লাস অধাতু কি বন্ধন? আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন। আর অধাতু প্লাস অধাতু কি বন্ধন? সমযোজী বন্ধন, সমযোজী। এখন চেন তো ধাতু জন্ম কীভাবে? সরি আমার সমস্যা হচ্ছে। তো ধাতু কেমন কীভাবে? ধাতু যেভাবে আম যুক্ত, যেমন লিথিয়াম, এটা ধাতু না ধাতু? ধাতু, কারণ লিথিয়াম আম আছে তাই ধাতু। তো ক্লোরিন এটা ধাতু না ধাতু? অবশ্যই ধাতু, কারণ আম নেই, আম আছে, ক্লোরিন আম আছে না, তাই এটা অধাতু। সহজ নাই? ওকে, আমরা পরবর্তী হাত দিয়ে মুসলাম কেন? ওকে, এবার 1789 সালের 1824 সালে বিজ্ঞানী ডোবেরাইন দেখেন 3টি করে মৌল একই ধর্ম প্রদর্শন করে। তিনি পারমাণবিক ভর 3টি করে মৌল খাটান, তাহলে দেখেন যে প্রথম এবং দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর তৃতীয় মৌলের পারমাণবিক যোগের অর্ধেক বা কাছাকাছি। এখন কেন এটা? এখন লিথিয়াম, সোডিয়াম, ধরলাম পটাশিয়াম, প্রথম এবং দ্বিতীয় মৌলের পারমাণবিক বা যোগফল আপনি দেখেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক বা যোগফলের অর্ধেক বা তার সমান। এখন লিথিয়াম, পটাশিয়াম কত? পটাশিয়াম হচ্ছে 19, তাই না? 19 তো 19 দুগুণ কত হয়? 19 দুগুণ হচ্ছে, আর এর পারমাণবিক ভর হচ্ছে 39। সোডিয়াম কত? 11, দুগুণ 22, 23, এটা হচ্ছে 23, তাই না? 23, তাহলে এটা আমি সোডিয়ামটা এবার সাথে। লিথিয়াম কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম 3, তাহলে 3 × 2 + 1 মানে 3 × 7, এটা হচ্ছে 7, তাহলে 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 30 মানে 30। এর দেখো এখানে সোডিয়াম আর লিথিয়ামের যোগফল হচ্ছে 30 বার কাছাকাছি, এজন্য একে ডোবেরাইনের পরিসূত্র বলা হয়। এটা আমি আরো সুন্দর করে বুঝাতে পারতাম ভালো হতো, আমি একটু সুন্দর করে বুঝাই দিই না, আপনারা বলবেন স্যার কনতে ছিল, আমি একটু সুন্দর করে বুঝাই দেওয়ার চেষ্টা করি। আমার আমি তো বোঝাতে হবে না, তো না বললে তো আপনারা বুঝবেন না, আমি একটু বোঝাই দিই। এই যে দেখেন আমি একটু বুঝাই তাই আপনারাই আমাকে গাইড দেবেন 2 দিন পরে একদম আসতে পারে। এটা লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। এখানে পটাশিয়াম হচ্ছে 39, সোডিয়াম কত? হচ্ছে 23, আর লিথিয়াম হচ্ছে 7। দেখেন বলেছে যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা কাছাকাছি। এটা আমি বুঝি, উনি কি বলেছেন যে আমি লিখি একটু, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক। এটা বলছি তাই না? তাহলে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর কত? পটাশিয়াম 23, 39 কথা 39, 40, 41, 42, 43, 44, 45, 46, এটা 46 দিতে ভাগ করে কত হয়? 23। তাহলে এই 23 যদি সমান হয়েছে, তাই কি খেটেছে তার মৌলের? তার কি উদাহরণ খেটেছে? অবশ্যই। কারণ তিনি বলছেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর 23, প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক, তাহলে 7 আর 39 কত হয়?
46 ভাগ 2 কত হয় 23। তাহলে এই 23 এই সমান সমান বা কাছাকাছি। যে বন্ধুরা বুঝতে পেরেছ না? হ্যাঁ, কে বুঝতে পেরেছেন কে? তাহলে আমি সার্থক তোমাদের বোঝাতে পেরে। তারপরে আসো 1724 গানে এটুকুরাই আসে এবং নিউল্যান্ড, এটা হচ্ছে 1864 সালে। নাটক হচ্ছে নিউল্যান্ড মৌলগুলোকে পারমাণবিক ভরসারে ছোট থেকে বড় ও মেখা দিলে যে কোনো একটা মৌলের পারমাণবিক ভর তার অষ্টম মৌলের পারমাণবিক ভর দিয়ে যায়। এটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টম সূত্র বলা হয়। তারপরে একটা সূত্র হচ্ছে, এটা হচ্ছে 1869 সালে হচ্ছে ডোবের আইন। এটা পরীক্ষা আসে খক্ক দাগে ডোবের আইন, রসায়ন আইন, ডোবের আইন। মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম, এটা পরীক্ষা আসবে বলে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধি খাতে খাতে পর্যায়ক্রমে অঙ্কিত হয়। ভৌত কি? ভৌত মানে একটা ফিজিক্যাল প্রসেস, আর রাসায়নিক মানে যেমন ব্যাপন। কোনো মাধ্যমে কঠিন তরল এবং বায়ু পদার্থ সমানভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে সেভাবে ব্যাপন বলা হয়। ব্যাপন কিরম? যেমন সেন্ট যদি মারি তাহলে এখানে বেশি ঘনত্বের স্থান থেকে সে কম ঘনত্বে এটা ছড়িয়ে পড়ে, তাহলে সেন্টারটা কি ব্যাপন। কিন্তু মিশ্রণ হচ্ছে সরু সিদ্ধ পথ, কোনো গ্যাস উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে ছড়িয়ে পড়বে। দুক্ষেত্রের ঘনত্ব এবং তাপমাত্রার বিশেষ প্রভাবে কাজ করে। তাহলে আমরা বুঝলাম যে পুরো ডিটেলে মৌলগুলো কীভাবে তিনি সাজান। পরবর্তী ক্লাসে আলোচনা করবো কীভাবে মৌলগুলোকে তিনি শখের মধ্যে আনেন, কোনটা ডি ব্লক, কোনটা ই ব্লক, কোনটা ব্লকগুলো চেনবো, আর কোনটা কীভাবে মৌল গ্রুপ 3 কেন 32টা এরকম আলোচনা করবো। যেমন একটা নেই ল্যাঙ্গানাইট মতো 6 নম্বর সাইজে ল্যান্থানাইট, 7 হচ্ছে অ্যাক্টিনাইট। ওকে, এগুলো হচ্ছে কেন হয় সেগুলো দেখো। তাহলে দেখা হবে সামনের ভিডিও। সে পর্যন্ত সবাই আমন্ত্রিত এবং ভিডিওকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।